হাই, মাইসেলফ আশিস কর। আমার পলিটিক্যাল কি অ্যান্ড কনসেপ্ট চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। যে সমস্ত ছাত্রছাত্রীরা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কোর্সে পড়াশোনা করছো, তাদের জন্য মূলত একটি কোর্স শুরু করেছি আমি। অবশ্যই যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই আমার সঙ্গে থাকো, সাথে থাকো এবং উৎসাহিত করো। আমি আগের দিন যে ক্লাসটা করেছি সেটা হলো রাষ্ট্র বলতে আমরা মূলত কী বুঝি, রাষ্ট্রের বিভিন্ন সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী যে সমস্ত সংজ্ঞা দিয়েছেন, মূলত রাষ্ট্র নিয়ে আমি আগের ক্লাসটায় আলোচনা করেছি। কিন্তু তার আগে রাজনীতি বলতে কী বোঝায় তা নিয়েও আলোচনা করেছি। তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই দেখতে থাকো সিরিয়াল অনুযায়ী, তবে পরবর্তী ক্লাস বুঝতে পারবে। আজকের মূলত আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো রাষ্ট্রের প্রকৃতি। রাষ্ট্রের প্রকৃতিকে বিভিন্নভাবে দেখা হয়েছে, বিভিন্ন তাত্ত্বিকরা বিভিন্নভাবে রাষ্ট্রের প্রকৃতিকে ব্যাখ্যা করেছেন। আমরা মূলত 5টি ভাগে ভাগ করে রাষ্ট্রের প্রকৃতিকে বোঝার চেষ্টা করব। প্রথম হলো জৈবতত্ত্ব, দ্বিতীয় যুক্তিতত্ত্ব, তৃতীয় ভাববাদী বা আদর্শবাদী তত্ত্ব, চতুর্থ উদারনৈতিক তত্ত্ব এবং পঞ্চম মার্ক্সীয় তত্ত্ব। এই 5টি ভাগে ভাগ করে আমি রাষ্ট্রের প্রকৃতি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। জৈবতত্ত্বে মূলত অ্যারিস্টটলের এবং ব্লুমসলির ধারণা দিয়ে আমি শুরু করব। জৈবতত্ত্ব বলতে মূলত কি বোঝায়? আমরা জৈবতত্ত্ব বলতে মূলত কি বুঝি? জৈবতত্ত্ব বলতে মূলত রাষ্ট্রের প্রকৃতিকে জীবদেহের সাথে তুলনা করা হয়েছে। জীবদেহ বলতে ভাবা হয় যে রাষ্ট্রেরও একটা জীবন আছে, রাষ্ট্রেরও একটা প্রাণ আছে, রাষ্ট্র আমাদের মতো একটা জীবন্ত একটা আত্মা। এইভাবে যে বিভিন্ন তাত্ত্বিকরা ব্যাখ্যা করেছেন তাই হলো জৈবতত্ত্ব। মূলত অ্যারিস্টটলের ধারণা অনুযায়ী অ্যারিস্টটল কি বলেছিলেন আমরা একটু জেনে নেব। অ্যারিস্টটল বলছেন যে আমাদের যে হাত, দেহ থেকে এই হাতকে যদি বিচ্ছিন্ন করা হয় তাহলে তার কোনো গুরুত্ব থাকে না। তেমনি রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হলে মানুষও সম্পূর্ণ গুরুত্বহীন হয়ে পড়ে। অর্থাৎ বলছে আমাদের এই যে হাত, আমাদের এই যে পা, এগুলো যদি এই দেহের এই অংশগুলো যদি দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, দেহ থেকে আলাদা করা হয়, বা আমাদের হাতকে যদি আজকে আমি কেটে ফেলি আমার জায়গা থেকে, আমার পা যদি কেটে ফেলি, কোনো অঙ্গ যদি আমি কেটে বাদ দিই, তাহলে কি তার কোনো গুরুত্ব থাকবে? থাকবে না। তেমনি বলছে যে রাষ্ট্র থেকে যদি মানুষ বিচ্ছিন্ন হয়ে যায়, রাষ্ট্র থেকে যদি মানুষকে এরকমভাবে বিচ্ছিন্ন করা হয়, তাহলে কিন্তু মানুষ গুরুত্বহীন হয়ে পড়বে। সিসেরো কি বলছেন? সিসেরো বলার চেষ্টা করেছেন আত্মা যেমন দেহকে শাসন করে, তেমনি রাষ্ট্রনায়কও দেশকে শাসন করে। আমাদের মধ্যে যে স্পিরিট বা যে আত্মা রয়েছে, সেটা যেমন আমাদের পুরো দেহটাকে শাসন করছে, পুরো দেহটাকে পরিচালনা করছে। এটা শিষ্যের মতে যে আমাদের যে আত্মা রয়েছে, সেই আত্মা হচ্ছে আমাদের দেহকে পরিচালনা করছে বা দেহকে শাসন করছে। তেমনি দেশের যে রাষ্ট্রনায়ক, সেই দেশের রাষ্ট্রনায়ক দেশকে শাসন করে। আমি যে ব্লুমসলির কথা বলছি, তিনি কি মতামত দিয়েছেন? তিনি বলছেন যে হাত যেমন বাহুর ওপর নির্ভরশীল, বাহু যেমন শরীর এবং মস্তিষ্কের ওপর নির্ভরশীল, তেমনি সমাজ দেহের বিভিন্ন অংশ পরস্পরের ওপর নির্ভরশীল। তাই রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন ব্যক্তির পক্ষে নিজের অস্তিত্ব রক্ষা করা অসম্ভব। এটা তিনি বলছেন। কি বলছেন? যে আমাদের যে এই হাত যেমন বাহুর উপর নির্ভরশীল করে রয়েছে, আবার বাহু ঠিক যেমন শরীর এবং মস্তিষ্কের উপর যেমন নির্ভরশীল করে আছে। যেমন আমাদের মস্তিষ্ক যা আদেশ দেয় হাত তা পালন করে। ধরো আমাদের কোথাও মশা বসেছে,
সেটা আমাদের মস্তিষ্কে আগে পৌঁছয়, মস্তিষ্ক সেখান থেকে অর্ডার দেয়, হাত গিয়ে সেখানে হস্তক্ষেপে মশাটাকে মেরে ফেলে। তাহলে এই যে একে অপরের উপর নির্ভরশীল, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটির উপর নির্ভরশীল, এই যে ধারণা, সেখান থেকে বলছে এই যে একে অপরের উপর নির্ভরশীল হয়ে থাকলো, তেমনি সমাজ দেহের আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা রয়েছে, সেই একটা সমাজ, তাকে একটা সমাজ দেহ হিসেবে, একটা দেহ হিসেবে তাকে ধরা হচ্ছে। তাদেরও বিভিন্ন যে অংশ, তারাও পরস্পরের ওপর কিন্তু নির্ভরশীল। তার মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তার মধ্যে বিভিন্ন মানুষ আছে, বিভিন্ন ব্যক্তি রয়েছে, তারা প্রত্যেকের ওপর নির্ভরশীল। তাই যদি কোনো একটি কিছু রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে বা ব্যক্তি যদি রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে কিন্তু ব্যক্তির নিজের পক্ষে অস্তিত্ব রক্ষা করা অসম্ভব হয়ে পড়বে। এটা ছিল জৈবতত্ত্ব। চুক্তিতত্ত্ব, দ্বিতীয় যেটা বলছে চুক্তিতত্ত্ব। চুক্তিতত্ত্বের মূলত তিনটি তাত্ত্বিক রয়েছেন: টমাস হবস, জন লক, জ্যাক রুসো। টমাস হবস কি বলছেন, বা চুক্তিতত্ত্বের আমরা পুরো যে দিকটা কি বললে আমরা কি বলবো, চুক্তিতত্ত্ব বলতে এই তিনজন তাত্ত্বিক বলছেন রাষ্ট্র গঠন হয়েছে চুক্তির মধ্য দিয়ে। বিভিন্ন মানুষের বিভিন্ন প্রয়োজনে রাষ্ট্রকে চুক্তির মধ্য দিয়ে তৈরি করা হয়েছে। এটা হলো চুক্তিতত্ত্বের মূল কথা। সেখানে হবস কি বলছেন? হবস বলছেন যে আগেকার যে প্রাকৃতিক অবস্থা ছিল, সেখানকার মধ্যে মানুষেরা একটা চুক্তি করে রাজার হাতে যাবতীয় ক্ষমতা অর্পণ করেছে। তারা চুক্তি করে তারা রাজার হাতে সমস্ত ক্ষমতা অর্পণ করেছে। সেই চুক্তিটা হয়েছিল জনসাধারণ নিজেদের মধ্যে চুক্তি করেছেন। জনসাধারণ নিজেদের মধ্যে চুক্তি করে রাজার হাতে সমস্ত ক্ষমতা অর্পণ করে দিচ্ছেন। বলছেন আপনি হলেন সর্বেসর্বা, আপনি হচ্ছেন সার্বভৌম ক্ষমতা, আপনি আমাদেরকে পরিচালনা করুন। এইভাবে চুক্তির মাধ্যমে একটা রাষ্ট্র তৈরি হয়েছিল। সার্বভৌম ক্ষমতার যে অধিকারী যে রাজা, তার সাথে কিন্তু জনগণের কোনো চুক্তি হয়নি। যে রাজা বা জনগণ তাদের মধ্যে যে কোনো চুক্তি থাকবে, সেরকম কিন্তু জনগণের সঙ্গে কোনো রকম চুক্তি হয়নি। তাই বলছেন যেহেতু চুক্তি হয়নি জনগণের সঙ্গে, তাই ক্ষমতার ঊর্ধ্বে ছিলেন, সকল ক্ষমতার ঊর্ধ্বে ছিলেন সেই সার্বভৌম রাজা। যদি তখন, তাই বলছে, যদি তিনি কখনো চুক্তিভঙ্গ করে, তাহলে সেই চুক্তিভঙ্গের অপরাধে তাকে কখনো কেউ দোষী সাব্যস্ত করতে পারবে না। কেন দোষী সাব্যস্ত করতে পারবে না? কারণ জনগণের কাছে তিনি দায়বদ্ধ নন, জনগণের সঙ্গে কোনোভাবেই তার চুক্তি হয়নি। তার জন্য জনগণ কখনোই সেই সার্বভৌম ক্ষমতা সম্পন্ন রাজার বিরুদ্ধে কখনো যুদ্ধ বা বিদ্রোহ ঘোষণা করতে পারে না। কিন্তু আরেকজন দার্শনিক বা আরেকজন রাষ্ট্রবিজ্ঞানী জন লক, তিনি কি বলছেন? তিনি বলছেন দেখুন, হবস যে বলছে যে চুক্তি হয়নি, জনগণ নিজেদের মধ্যে চুক্তি করেছিল, রাজার সাথে কোনো চুক্তি করেনি। কিন্তু লক বলছে দুটো চুক্তি ঘটেছিল, প্রাকৃতিক অবস্থায় দুটো চুক্তি হয়েছিল, তার ফলে কিন্তু রাষ্ট্র তৈরি হয়েছিল। একটা চুক্তি হচ্ছে জনগণ নিজেদের মধ্যে চুক্তি হচ্ছে, প্রথম চুক্তি জনগণ নিজেদের মধ্যে চুক্তি করছে, এবং দ্বিতীয় চুক্তিটা করছে জনগণ এবং রাজা, জনগণের সঙ্গে রাজার চুক্তি। কিসের জন্য করছে জনগণের সঙ্গে রাজার চুক্তি? কারণ তিনটি জিনিসের কথা লক বলছেন: ব্যক্তির জীবন, ব্যক্তির সম্পত্তি এবং ব্যক্তির স্বাধীনতা। এই তিনটেকে রক্ষা করার জন্য এই দ্বিতীয় চুক্তিটা কিন্তু সম্পাদিত হয়েছিল। বলছে তোমাকে আমি সমস্ত ক্ষমতা অর্পণ করছি, কিন্তু তুমি তার বিনিময়ে আমাকে কি দেবে? আমার জীবনের অধিকার রক্ষা করবে, আমার সম্পত্তির অধিকার রক্ষা করবে এবং আমার স্বাধীনতার অধিকার রক্ষা করবে। এই জন্য
এই দ্বিতীয় চুক্তিটা সম্পাদিত হয়েছিল। এবারে বলছে, লক আরও বলেছেন যে যদি রাজা কখনো এই অধিকারগুলো রক্ষা করতে ব্যর্থ হয় তাহলে তাকে ক্ষমতাচ্যুত করার অধিকার জনগণের থাকবে, অবশ্যই জনগণের থাকবে, যেখানে হবস কিন্তু সে অধিকার দেয়নি। অন্যদিকে আরেকজন রাষ্ট্রদার্শনিক রুশো, জ্যাক রুশো বলছেন প্রকৃতির যে রাজ্য ছিল সেটাকে মর্ত্যের স্বর্গ বলেছিলেন এক সময়, কিন্তু পরবর্তীকালে সেই মর্ত্যের স্বর্গে যখন মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল, তখন সেই ভয়ঙ্কর অবস্থা থেকে বাঁচার জন্য জনগণ কি করেছিল? জনগণ চুক্তির মধ্য দিয়ে সমস্ত ক্ষমতা জেনারেল উইলের হাতে তুলে দিয়েছিল, অর্থাৎ সাধারণ ইচ্ছা তার হাতে তুলে দিয়েছিল। এই সাধারণ ইচ্ছাই হচ্ছে জনগণের একটা কল্যাণকামী ইচ্ছা, যেখানে জনসাধারণের মঙ্গল সাধন হবে, কেবলমাত্র জনগণের কল্যাণ সাধনের জন্যই কাজ করবে, সেটাই হচ্ছে সাধারণ ইচ্ছা। এবারে ভাববাদী দৃষ্টিকোণ থেকে বা আদর্শবাদী দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রের প্রকৃতি আলোচনা করব। ভাববাদী দৃষ্টিভঙ্গি বা আদর্শবাদী দৃষ্টিভঙ্গি বলতে কি বলছেন? এখানকার বিভিন্ন দার্শনিক বা বিভিন্ন বিজ্ঞানী জন রয়েছেন, যারা হচ্ছে কান্ট, ফিক্টে, হেগেল, গ্রিন। এরা মূলত ভাববাদী দার্শনিক, বিভিন্ন ভাবনার পরিপ্রেক্ষিতে যে কথাগুলো বলে থাকেন, বা তোমরা আইডিওলজিক্যাল যে সমস্ত দিকগুলো দেখছো বা তোমরা যেটা শুরু করবে, আস্তে আস্তে পড়লে তোমরা বুঝতে পারবে যে ভাববাদী দার্শনিক বা আদর্শবাদী আমরা বলতে কি বুঝি। মূলত আদর্শবাদী চিন্তাবিদরা মূলত কি করে? তারা একটা নৈতিকতার কথা বলে, মোরাল ভ্যালুর কথা বলে। রাষ্ট্রকে বলছে রাষ্ট্র হচ্ছে একটা নৈতিকতার প্রতীক। রাষ্ট্রের মধ্যে একটা নীতি, নিয়ম, তার মধ্যে সহযোগিতা, সহমর্মিতা, এই যে জিনিসগুলো, একটা আদর্শ রাষ্ট্র গড়ে উঠবে। তার মধ্যে বিশেষ করে তো কান্ট শান্তির কথা বলতেন সবসময়ের জন্য, যে শান্তি বিরাজ করবে। রাষ্ট্র হচ্ছে একটা নৈতিকতার প্রতীক, একটা সুন্দর, একটা পরিপূর্ণ জীবন প্রতিষ্ঠিত হবে এমন একটা সমাজে। সেটাই হচ্ছে আদর্শবাদী ভাবনা থেকে বলছেন যে এমন একটা সমাজ, এমন একটা রাষ্ট্র গড়ে তোলা হবে যেখানে হচ্ছে একটা সুন্দর, একটা নৈতিক জীবন গড়ে তোলা সম্ভব হবে। এবং এই তত্ত্বের প্রবক্তারা আরও বলেন যে রাষ্ট্রকে একটা স্বাভাবিক এবং অপরিহার্য প্রতিষ্ঠান বলে মনে করেন এবং চূড়ান্ত বলে মনে করেন। চূড়ান্ত, রাষ্ট্রের ক্ষমতা হবে চূড়ান্ত। যেমন হেগেল রাষ্ট্রকে একদম চূড়ান্ত ক্ষমতা দিতে একদম চেয়েছেন। তাদের মতে যে রাষ্ট্রই হলো সর্বদোষ মুক্ত। হেগেলের যে দৃষ্টিভঙ্গি, হেগেলের দৃষ্টিভঙ্গিতে বলছেন রাষ্ট্রের কোনো দোষ থাকতে পারে না, রাষ্ট্রই হচ্ছে সর্বশক্তিমান, সর্বদোষ মুক্ত বুদ্ধিময়তা। এর মধ্য দিয়ে তিনি বলছেন যে রাষ্ট্র হচ্ছে চেতনার বস্তুগত রূপ। এইভাবে তারা ভাববাদী এবং আদর্শবাদী দৃষ্টিকোণ থেকে তারা রাষ্ট্রকে দেখার চেষ্টা করেছেন। এবারে আমি যে আলোচনাটা করব তা হলো উদারনৈতিক তত্ত্ব। রাষ্ট্র প্রকৃতি সম্পর্কে উদারনৈতিক তাত্ত্বিকরা কি বলেছেন? উদারনৈতিকের আবার তিনটে ভাগে আমরা ভাগ করতে পারি, যেমন সনাতন উদারনীতিবাদ, বা আবার আছে সংশোধনমূলক উদারনীতিবাদ, এবং তৃতীয় হচ্ছে সমকালীন উদারনীতিবাদ। এই যে তিন প্রকার উদারনীতিবাদ, সনাতন উদারনীতিবাদের তাত্ত্বিক বেনথাম, জন স্টুয়ার্ট মিল, জেমস মিল, এরা হচ্ছে সনাতন উদারনীতিবাদ। সংশোধনমূলক উদারনীতিবাদের বেনহাম, হবম্যান, লেমেন, এরা হচ্ছে সংশোধনমূলক উদারনীতিবাদের প্রবক্তা। সমকালীন উদারনীতিবাদে
বা বর্তমান যে সময় চলছে কন্টেম্পোরারি লিবারেলিজম, তার যে তাত্ত্বিকরা রয়েছেন হায়েক, ফ্রিডম্যান, নজিক, এরা কিন্তু সমকালীন উদারনীতিবাদ বা যাকে আমরা বলি নয়া উদারনীতিবাদ। তোমরা বুঝতে পারবে এই ধারণাগুলোর মধ্য দিয়ে যে রাষ্ট্রকে কীভাবে এক একজন তারা নিজেদের মতো করে ব্যাখ্যা করেছেন। উদারনীতি যে সনাতন যে দৃষ্টিভঙ্গি, যে পুরনো সাবেকি যে উদারনীতিবাদ, তারা কেমন করে দেখতেন? তারা বলতেন যে রাষ্ট্র এমন একটি প্রতিষ্ঠান হবে জনগণের জন্য কাজ করবে, জনগণের যে স্বাধীনতার পথে যে প্রতিবন্ধকতা আছে, জনগণের স্বাধীনতার পথে যে প্রতিবন্ধকতাগুলো থাকবে তাদেরকে অপসারণ করা রাষ্ট্রের প্রধান কাজ হবে। রাষ্ট্রের প্রধান কাজ হবে ব্যক্তির যে স্বাধীনতার পথে বিভিন্ন প্রতিবন্ধকতা আছে সেগুলোকে সরিয়ে দেওয়া, বিভিন্ন যে বাধা আছে সেগুলোকে সরিয়ে ফেলা, আর বিদেশের যে আক্রমণ, বৈদেশিক আক্রমণ, সেগুলো থেকে প্রতিহত করে জনগণকে স্বাধীনতা রক্ষা করাই হবে রাষ্ট্রের মূল কাজ, এবং দেশের অভ্যন্তরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। এটা ছিল তাদের লক্ষ্য। এবং তারপর যে সংশোধনমূলক উদারনীতিবাদ, সংশোধনমূলক উদারনীতিবাদের মূল যে কথা তারা বলছেন এই যে বলছো সাবেকি উদারনীতিবাদ, তোমরা যে মানুষের সমস্ত রকম যে বাধাগুলো আছে, স্বাধীনতার পথে যে সমস্ত বাধা রয়েছে সেগুলোকে অপসারণ করতে হবে, সেই বাধাগুলোকে দূর করাই হবে রাষ্ট্রের কাজ। তোমরা বলো তো, রাষ্ট্র কি একার পক্ষে সেগুলো সম্ভব হয়? এটা কিন্তু প্রশ্ন তুলছেন সংশোধনমূলক উদারনীতিবাদ। তারা বলছেন রাষ্ট্রের একার পক্ষে এত কাজ করা সম্ভব নয়। রাষ্ট্রের একার পক্ষে বিভিন্ন বহুমুখী মানুষের বিভিন্ন চাহিদা থাকে, বিভিন্ন রকম আশা আকাঙ্ক্ষা থাকে, সেগুলো কিন্তু একা রাষ্ট্রের পক্ষে পরিপূর্ণ করা বা পরিপূরণ করা সেগুলো কিন্তু একদম সম্ভব নয়। তাই তারা কি বলছেন? তাই তারা বলছেন রাষ্ট্রের সাথে সাথে রাষ্ট্রের মধ্যে আরও যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, যেমন সামাজিক, বিভিন্ন অর্থনৈতিক, বিভিন্ন সাংস্কৃতিক, বিভিন্ন ক্লাব বা সংঘ, যে সমস্ত প্রতিষ্ঠান আছে, তাদেরকে একটু স্বাধীনতা দিতে হবে। তারা স্বাধীন, সার্বভৌম, তাদের ক্ষমতা দিতে হবে, যাতে রাষ্ট্রের সাথে সাথে এই সমস্ত সংগঠনগুলো নিজেরা কাজ করতে পারে। তাহলে রাষ্ট্রের এই পরিস্থিতিগুলোকে সামলানো সম্ভব। কিন্তু অন্যদিকে এই লেম্যান, বেনহাম বা হফম্যান সেখানে জনকল্যাণকর রাষ্ট্রের একটা ধারণা দিচ্ছে। জনকল্যাণকর রাষ্ট্রের ধারণা বলতে রাষ্ট্রের কাজ হবে কল্যাণ করা, মানুষের কল্যাণ করা, জনগণের কল্যাণ করাই হবে রাষ্ট্রের কাজ। এবার জনকল্যাণের জন্য, যেহেতু রাষ্ট্র জনকল্যাণের জন্য কাজ করবে, তাই রাষ্ট্র প্রয়োজন অনুযায়ী, প্রয়োজন মনে করলে রাষ্ট্র কিন্তু তার ব্যক্তির উপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারে। ধরো কোনো একটা আইন প্রণয়ন করবে, সেটা মানুষের বা জনগণের উপকারের জন্য, কিন্তু সেই আইনের জন্য, আইনের ভালোর জন্য সে কিন্তু মানুষের উপর অনেক ক্ষেত্রে বাধা বা তাদের উপর অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ করতে পারে মানুষকে অনেক দিক থেকে। আবার নয়া উদারনীতিবাদী তত্ত্ব বা সমকালীন উদারনীতিবাদ যাকে বলছি, হায়েক, ফ্রিডম্যান, নজিক, এরা যে নয়া উদারনীতিবাদের কথা বলছেন, তারা বলছে যে রাষ্ট্র যে ব্যবস্থা, তাকে আবার সেই সনাতন উদারনীতিবাদের ধারণা থেকেই তারা বিচার করে বলছেন যে রাষ্ট্রকে আরেকটু সংকোচন করা দরকার। রাষ্ট্রের ক্ষমতা যতটা সম্ভব
সংকোচন করা দরকার, মানে কমানো দরকার। রাষ্ট্রের ক্ষমতা এত বৃহৎ করে লাভ নেই যে ব্যক্তির ক্ষমতায় হস্তক্ষেপ করবে, ব্যক্তির স্বাধীনতায় হস্তক্ষেপ করবে, এমন ক্ষমতা দেওয়া ঠিক হবে না। তাই রাষ্ট্র যতটা কম ব্যক্তির স্বাধীনতা হস্তক্ষেপ করবে ততটাই ভালো, এটা বলছেন নয়া উদারনীতিবাদী তত্ত্বরা। তারা এটা বলার চেষ্টা করে যে রাষ্ট্র যাতে ব্যক্তির স্বাধীনতায়, ব্যক্তির অধিকারে হস্তক্ষেপ না করে বা যতটা কম করতে পারে ততটাই ভালো, এটা বলছেন নয়া উদারনীতিবাদী তত্ত্বের প্রবক্তারা। অন্যদিকে মার্ক্সীয় তত্ত্ব, তোমরা উচ্চ মাধ্যমিকে পড়ে এসছো এই সমস্ত তত্ত্বগুলো। মার্ক্সীয় তত্ত্ব সম্পর্কে মার্ক্সের মূলত দুজনের ব্যাখ্যা আমি করব। মার্ক্সের দৃষ্টিভঙ্গিতে রাষ্ট্র কেমন ছিল, রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল। মূলত তারা কি করত, তারা রাষ্ট্রকে একটা শ্রেণী শোষণের হাতিয়ার বা শ্রেণী শোষণের যন্ত্র হিসেবে দেখত। তারা মনে করত যে এই সমাজ ব্যবস্থায় দুটো শ্রেণী রয়েছে, একটা হচ্ছে পুঁজিপতি বা মালিক শ্রেণী, আর একটা হচ্ছে প্রলেতারিয়েট বা শ্রমিক শ্রেণী। এই দুটো শ্রেণীর মধ্যে মূলত সমাজে দ্বন্দ্ব। তাই বলছেন যে এই রাষ্ট্র হলো এমন একটা প্রতিষ্ঠান যেখানে এই রাষ্ট্রকে কাজে লাগিয়ে পুঁজিপতিরা গরিব মানুষদের শোষণ করে থাকে, যারা শ্রমিক তাদেরকে শোষণ করে থাকে এই রাষ্ট্র ব্যবস্থাকে কাজে লাগিয়ে। তাই রাষ্ট্রের প্রকৃতিকে বিচার করে বলছেন যে রাষ্ট্র হলো শ্রেণী শোষণের হাতিয়ার। এঙ্গেলস বলার চেষ্টা করেছেন এখানে যে সমাজ বিকাশের প্রতিটি পর্বে রাষ্ট্র একমাত্র শাসক শ্রেণীর রাষ্ট্র এবং সর্বক্ষেত্রেই তা মূলত শোষিত এবং নিপীড়িত শ্রেণীকে দমন করার যন্ত্র মাত্র। বলছেন যে সব ক্ষেত্রেই রাষ্ট্র কিন্তু শাসক শ্রেণীর হয়েই কাজ করেছে, শাসক শ্রেণীর হয়েই গোলামি করেছে রাষ্ট্র। তাই শোষিত এবং নিপীড়িত শ্রেণীকে দমন করার যন্ত্র হয়ে দাঁড়িয়েছে, যার মধ্য দিয়ে এই নিপীড়িত শোষিত শ্রেণীগুলোকে আরো নিকড়ে ফেলা যায়। তিনি উদাহরণ হিসেবে বলছেন যে যখন দাস সমাজ ছিল আগেকার দিনে, তখন দাস মালিকদের রাষ্ট্র ছিল শোষণ করার জন্য, সেই রাষ্ট্রটা দাস মালিকদের ছিল। আবার যখন পরবর্তীকালে সামন্ত যুগ এলো, সামন্ত যুগেও ভূমিদাসদের বশে রাখার জন্য অভিজাতদের একটি সংস্থা গঠিত হলো, অভিজাতদের একটি কর্তৃত্ব প্রতিষ্ঠিত হলো। আবার আধুনিক যুগে যত দিন পাল্টাচ্ছে, যত যুগ পাল্টাচ্ছে, তত আমাদের একটা ব্যবস্থার পরিবর্তন হয়ে চলেছে, একটা সিস্টেমের পরিবর্তন যেন ঘটছে। একের পর এক দাস থেকে সামন্ত, সামন্ত থেকে পুঁজিপতিদের যে ব্যবস্থা, বলছে এই পরিবর্তন ঘটছে, কিন্তু আদৌ জনগণের বা মানুষের কোনো পরিবর্তন ঘটছে না। বলছে আধুনিক যে প্রতিনিধিত্বমূলক রাষ্ট্রের কথা আমরা বলছি, আধুনিক যে রাষ্ট্রের কথা আমরা বলছি, সেটা কি? সেটা পুঁজিপতিদের রাষ্ট্র। পুঁজিপতিরা রাষ্ট্রকে শ্রমিকদের শ্রমকে শোষণ করার জন্য ব্যবহার করে, হাতিয়ার হিসেবে ব্যবহার করে। এটা কিন্তু মার্ক্সীয় তত্ত্বের মূল কথা। লেনিনও প্রায় একই কথা বলেছেন। লেনিন বলেছেন রাষ্ট্র হলো একটা শ্রেণীর ওপর অন্য একটা শ্রেণীর শাসনকে অব্যাহত রাখার যন্ত্র। যেহেতু শ্রেণীর কথা বলেছে, দুটো শ্রেণী ছিল, তাই বলছে একটা শ্রেণী আর একটা শ্রেণীকে শোষণ করে। এইভাবে তারা ব্যাখ্যা দিতে চেয়েছেন রাষ্ট্রের প্রকৃতিকে। যাই হোক, রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখনো পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার সঙ্গে থেকো, সাথে থেকো। এবং যদি কোনো ছাত্রছাত্রী
MA কিংবা গ্র্যাজুয়েশান কিংবা নেট সেট কোচিংয়ের জন্য পড়তে চাও, অবশ্যই ম্যারাথন কোচিং সেন্টারে যোগাযোগ করো। 86200633 এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। আমাদের এখান থেকে বিভিন্ন অনার্স পাস, পলিটিক্যাল সায়েন্সের MA BA নেট সেট এদের কোচিং দেওয়া হয়, তোমরা যোগাযোগ করতে পারো। বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম উভয়েরই আমরা কোচিং দিয়ে থাকি। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।